প্রিয় শ্রোতা, আপনারা যারা আমাদের কথা শুনছেন সবাইকে শিশু ও নারী উন্নয়নে সামাজিক ও আচরণ পরিবর্তন কার্যক্রমের আওতায় ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য থেকে শুভেচ্ছা। এই অনুষ্ঠান প্রতি শনিবার সকাল 10টা 5 মিনিটে প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে। প্রিয় শ্রোতা, প্রত্যেক মানব সন্তান, তা ছেলে বা মেয়ে শিশু হোক, তারা অপার সম্ভাবনা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে। আজকের পর্বে কথা বলবো কৈশোরের যাত্রা, কিশোর কিশোরীর মধ্যে বৈষম্যমূলক আচরণ ও প্রতিকার নিয়ে। গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ শাহেদ, এবং আমাদের আয়োজনমালায় থাকছে কমিউনিটি থেকে ধারণকৃত বিভিন্ন মানুষের মতামত, কমিউনিটিতে কোন ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে তা নিয়ে সংবাদচিত্র, কমিউনিটির মানুষের অভিজ্ঞতা এবং জানা অজানা দিক নিয়ে গল্প, করণীয় ও জরুরি বার্তা। আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে যারা শিশু ও কিশোর কিশোরী আছেন এবং আজকে যাদের জন্মদিন, সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। এই জন্মদিনকে স্মরণীয় করে রাখতে আজকের এমন একটি উদ্যোগ নিন যাতে আমাদের পরিবারের বা বন্ধুদের যে কোনো একটি সমস্যা সমাধান হয়। প্রিয় শ্রোতা, কৈশোরের যাত্রার সময় অনেক কিশোর কিশোরীর মধ্যে বৈষম্যমূলক আচরণের ভেতর বড় হয়, আবার অনেকেই সমান সুবিধা পায়। একটি গল্পের মাধ্যমে পুরো অবস্থাকে আরো ভালোভাবে তুলে ধরছি। একটি পরিবারে ছিল 4 জন ছেলে মেয়ে। তার মধ্যে একজন ছেলে এবং 3 জন মেয়ে। ছেলে হওয়ার আশায় মা বাবা প্রতি বছর সন্তান নিয়েছেন। অবশেষে ছেলে সন্তান হয়েছে। যেহেতু সবাই কাছাকাছি বয়সের এবং বাড়ন্ত সময়ে, সকলেরই সমান পুষ্টিকর খাবার, স্বাস্থ্যসেবার প্রয়োজন হতো। কিন্তু দেখা গেল মেয়ে শিশুরা অসুস্থ হলে তাদেরকে ডাক্তারের কাছে না নিয়ে বাড়িতে চিকিৎসা করাতো। আবার ছেলে অসুস্থ হলে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতো। এ তো গেল স্বাস্থ্যসেবার অবস্থা। তারপর একসময় আসলো বড় মেয়ের স্কুলে ভর্তি হওয়ার সময়। যেহেতু অনেক ছোট ছোট ভাই বোন এবং মাকে বাড়িতে অনেক সময় দিতে হয়, তাই তাকে বাড়ির কাছের একটি স্কুলে ভর্তি করানো হলো। বাকি মেয়েরাও ওই স্কুলে ভর্তি হলো। কিন্তু ছেলেটির যখন স্কুলে ভর্তির সময় আসলো, তখন তাকে সবচেয়ে ভালো ইংরেজি মাধ্যম স্কুল নির্বাচন করে ভর্তি করানো হলো। সময়ের পরিক্রমায় সকলেই একদিন বড় হলো। মেয়েদের বিয়ে হয়ে গেছে। তাদের মধ্যে একজন সরকারি চাকরি পেয়ে মা বাবাকে তার সাথে নিয়ে গেছে, তাদের অনেক যত্ন করে। আর অন্যদিকে ছেলেটি বিদেশে পড়তে চলে গেল। এরপর পরিবারের সাথে যোগাযোগ তেমনভাবে আর রাখেনি। এখন মা বাবা সেই ছেলের কথা মনে করে দীর্ঘশ্বাস ফেলেন আর মনোকষ্টে ভোগেন। ছেলের জন্য তারা কত কিছুই না করেছেন। প্রিয় শ্রোতা, শিশু কিশোর কিশোরী এবং নারীদের নিয়ে আমাদের সামাজিক, পারিবারিক, এমনকি ব্যক্তিগত জীবনেও রয়ে গিয়েছে এমন ধরনের কিছু অভ্যাস বা প্রথা, যার পরিবর্তনে আমাদের প্রচেষ্টা চলছে অবিরাম। প্রিয় শ্রোতা, এই পরিবর্তনের লক্ষ্যে আমাদের কাছে সেই জানা অজানা কথাগুলোই বলার জন্য প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। প্রিয় শ্রোতা, ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য রেডিওতে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন বাংলাদেশ বেতার কক্সবাজার FM 100.8 মেগাহার্জে। অনলাইনে আপনার স্মার্ট মোবাইল ফোনের গুগল প্লে স্টোর থেকে বাংলাদেশ বেতার অ্যাপ ডাউনলোড করে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের অনুষ্ঠান শুনতে পারবেন। এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন। প্রিয় শ্রোতা, কিশোর কিশোরী উভয়েরই সমান সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। একজন মেয়েও সুযোগ পেলে প্রতিষ্ঠিত হতে পারে। এক্ষেত্রে ছেলে ও মেয়ের প্রতি মা বাবার আচরণ, সামাজিক দৃষ্টিভঙ্গি কেমন হওয়া প্রয়োজন, তা নিয়ে কমিউনিটি থেকে ধারণ করা বিভিন্ন মানুষের মতামত ভক্স পপ শুনব। ভক্স পপটি ধারণ করেছেন রোজিনা আক্তার রোজি। মেয়েদের স্থানীয় পর্যায়ে লেখাপড়া শেষ করে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে তাদের পরিবার এবং শিক্ষক মণ্ডলী সহ অন্যান্য সকলের কি সহযোগিতা প্রয়োজন সে ব্যাপারে কথা বলেছি কয়েকজনের সাথে। জানতে চাচ্ছি এখন একজন কিশোরীর কাছ থেকে। আমি একজন কিশোরী। আমি মনে করি আমাদের মতামত প্রকাশের স্বাধীনতা আছে। আমরা যে বিষয়ে মতামত প্রকাশ করব সেটি যদি আমাদের বাবা মা, অভিভাবক, শিক্ষক মণ্ডলী যুক্তি দিয়ে বিচার করে,
গ্রহণ করে তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো হয়। যেমন আমি একজন শিক্ষার্থী, আমি মনে করি কোন বিষয়ে ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করব, কিভাবে আমার ভবিষ্যৎ পেশা নির্বাচন করব, এ ব্যাপারে যদি আমাদের মতামত জানতে পারি, আমার নিজের সিদ্ধান্ত আমি নিজে নিতে পারি, তাহলে সেটা আমাদের ভবিষ্যতের জন্য অনেক ভালো হয়। আমি একজন কিশোরী, আমি 10ম শ্রেণীতে পড়ি। আমাদের কক্সবাজার এলাকার মেয়েরা লেখাপড়া শেষ করে উচ্চশিক্ষার জন্য অন্য কোনো বড় প্রতিষ্ঠানে ভর্তি হয়। তবে এখন কক্সবাজারে উচ্চশিক্ষার সুযোগ আছে, কিন্তু তারপরও যারা আরেকটু ভালোভাবে পড়াশোনা করতে চায় তারা ঢাকা, চট্টগ্রাম বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করে। এছাড়া যারা কারিগরি বা ডাক্তারিতে পড়তে চায় তারা অন্য প্রতিষ্ঠানে ভর্তি হয়। সাধারণত কক্সবাজার এলাকায় মেয়ে শিক্ষার্থীরা শিক্ষকতা, চিকিৎসা বা বেসরকারি সংস্থায় চাকরি, এছাড়াও ব্যাংক এ ধরনের পেশায় চাকরি করে। জানতে চাচ্ছি আরেকজন কিশোর বন্ধুর কাছে। আসসালামু আলাইকুম, আমি একজন শিক্ষার্থী। আমরা কক্সবাজারের যারা শিক্ষার্থী আছি, আমরা এখানকার শিক্ষায় শেষ করে আমরা উচ্চশিক্ষার জন্য জেলার বাহিরে ঢাকা বিশ্ববিদ্যালয়, এমনকি বিদেশেও আমরা এই শিক্ষা জন্য অর্জন করার জন্য আমরা বাহিরের দেশেও আমরা এখান থেকে গিয়ে থাকি। যেহেতু বর্তমান হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, এটাকে আমরা ধারণ করে আমরা উচ্চশিক্ষার জন্য বিভিন্ন দেশে গিয়ে আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, অথবা দেশের ভিতরে করে আমরা এখানে কেউ বা চাকরিজীবী হই, কেউ বা উদ্যোক্তা হই, কেউ বা বিভিন্ন বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যে আমরা যুক্ত হই। আমি একজন শিক্ষক। আমাদের শিক্ষার্থীদের মধ্যে যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে চায় তাদেরকে তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সহযোগিতা করা প্রয়োজন। তারা কোন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে, কিভাবে তারা ভর্তির জন্য প্রস্তুতি নিতে পারে, এসব বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সহ সংশ্লিষ্টরা তাদের নানা তথ্য দিয়ে সহযোগিতা করতে পারে। এছাড়া মেধাবী শিক্ষার্থীদের অভিভাবকদের তাদের সন্তানকে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দেয়া ও সহযোগিতা করার জন্য অভিভাবকদের বোঝানোর জন্যও শিক্ষকরা বা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া যেতে পারে। এর ফলে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের পথ অনেকটাই সহজ হয়। কিশোর কিশোরীর খাবার এবং অন্যান্য যে বৈষম্য, সেক্ষেত্রে মা হিসেবে কিভাবে সহযোগিতা করে এই বৈষম্য দূর করা যায়, জানাচ্ছেন একজন মা। আমি একজন গৃহিণী, আমার পরিবারে কিশোর কিশোর সন্তান আছে। আমি একজন মা হিসাবে বলতে চাই, যেমন খাবার সম্বন্ধে ছেলে মেয়ে কিশোর কিশোর অনেকে থাকে, সবার থাকে। যেমন মা বাবা তার ক্ষেত্রে অনেক পার্থক্য করে। যেমন ছেলেকে ভালো খাবার দেয় এবং মেয়েকে, যেমন ছেলে মেয়ে দুইজনে সমান পুষ্টির দরকার। এইটা অনেক মা বাবা বুঝতে চায় না। এখন দুজনই বড় হচ্ছে, এই সময় কিশোর কিশোরীর সমান পুষ্টির খাবার দরকার, কিন্তু এইটা অনেক ক্ষেত্রে মা বাবা না বুঝে অসচেতন থাকে। যেমন ছেলেকে, অনেকে দেখি ছেলেকে পুরাটাই দেয় ডিম আর মেয়েদেরকে অর্ধেক দিই, বলে যে ছেলে বড় হলে আমাদেরকে অনেক রোজগার করে খাওয়াবে, মেয়ে তো পরে বাড়িতে চলে যাবে। আমি মনে করি দুইজন সন্তানকে একই খাবার দিতে হবে, পুষ্টিকর খাবার দিতে হবে, পুষ্টি খাবার দিয়ে ওদেরকে অনেক বড় করে তুলতে হবে সমানভাবে। প্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ ভক্স পপটি শুনলেন। এখন আলোচনা ও মতামত বিনিময়ের জন্য স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন উম্মে সুরাইয়া আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, রামু, কক্সবাজার। ধন্যবাদ সম্মানিত অতিথি আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। আমাদের সম্মানিত অতিথির কাছে আমাদের প্রথম প্রশ্ন, মতামত প্রকাশের স্বাধীনতা। কিশোর কিশোরীদের অংশগ্রহণের জায়গাটা পরিবারের অন্য সদস্যদের থেকে ভিন্ন হয়ে থাকে। অনেক ক্ষেত্রেই মেয়েদের মতামতের কোনো মূল্য অনেক পরিবারের সদস্যরা দেয় না। যেমন মেয়ের অমতে বিয়ে দেয়া, লেখাপড়া বন্ধ করে দেয়া, বন্ধুবান্ধবদের সাথে মিশতে না দেয়া, খেলাধুলা করতে না দেয়া, অল্প বয়সে বিয়ে দেয়া ইত্যাদি।
এই ধরনের বৈষম্যমূলক ও ক্ষতিকর আচরণ পরিবর্তন করার জন্য কি করা প্রয়োজন? আমাদের সমাজে একটা সংস্কৃতি আছে যে ভালো পাত্র পেলেই কিন্তু মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া। মেয়ের মতামতটাই নেওয়ার কিন্তু এখানে প্রয়োজন বোধ করে না। এটা কিন্তু আমরা যেহেতু মুসলিম প্রধান দেশ, ইসলামেও কিন্তু এটা কিন্তু বলা হয় না যে মেয়ের অমতে কিন্তু বিয়ে দেওয়া। এটা কিন্তু আমাদের ধর্মীয় বিরোধী একটা কাজ। তো সেক্ষেত্রে আমার মতামত হচ্ছে যে অবশ্যই মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তার বয়স 18 হতে হবে এবং তাকে যে বিয়ে করবে তার বয়স যেন 21 বছর হয় সেদিক থেকে খেয়াল রাখতে হবে এবং অবশ্যই মেয়ের মতামতকে গুরুত্ব দিতে হবে। তার কি বিয়েতে মত আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সম্মানিত অতিথি আপনার গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন স্বাস্থ্যসেবা সম্পর্কিত। বয়সন্ধিকালে কিশোর কিশোরীদের শরীর দ্রুত বাড়ে, তাই এই সময়ে উভয়েরই প্রচুর পুষ্টিকর খাবার প্রয়োজন হয়। যদি খাবারের মধ্যে ঘাটতি থেকে যায়, ফলে মেয়েটি অপুষ্টিতে ভুগতে থাকে। আবার অনেক কিশোর কিশোরীরা লজ্জা সংকোচ বা ভয়ে স্বাস্থ্য সমস্যা বা বিষয়গুলো নিজের মধ্যে লুকিয়ে রাখে, কখনো কখনো ভুল চিকিৎসা ও প্রতারণার শিকার হয়। এক্ষেত্রে নিরাপদ স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য করণীয় কি হতে পারে? কিশোর কিশোরীদের নিরাপদ স্বাস্থ্যসেবার জন্য কি করণীয় হতে পারে? আসলে আমি তো আগেই বললাম যে আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন অনেক কিশোর কিশোরী ক্লাব আছে। ওখানে কিন্তু কিশোর কিশোরী সবাইকে কিন্তু একটা পুষ্টিকর খাবার দেওয়া যেতে পারে। এটা তো গেল কিশোর কিশোরী ক্লাবের কথা। আসলে আমাদের এসব কাজগুলো কিন্তু শুরু করতে হবে আমাদের পরিবার থেকেই। পরিবার থেকেই যদি আমরা যদি ছেলে শিশুকে যদি বেশি গুরুত্ব দিই, পুষ্টিকর খাবার যদি তাকেই দিয়ে ফেলি এবং ছেলে শিশু যদি অসুস্থ হলে তাকে যদি হসপিটালে নিয়ে দৌড়ায়, আমার কন্যা শিশুটাকে যদি অবহেলায় ফেলে রাখি, এটা কিন্তু আমাদের আসলে কখনোই উচিত হবে না। আমাদের কন্যা শিশুকে প্রাধান্য দিতে হবে ছেলে শিশুর পাশাপাশি এবং কন্যা শিশুকেও পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার দিতে হবে। সেক্ষেত্রে করণীয় হচ্ছে যে আসলে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। কিছু সামাজিক কিছু কুসংস্কার আছে, ওখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং সেটা অবশ্যই সেক্ষেত্রে অগ্রণী ভূমিকার যার হবে তিনি হচ্ছেন অবশ্যই বাবা এবং বাবাকে অবশ্যই মাকে হেল্প করতে হবে। কারণ অনেক সময় আমাদের এলাকায় অনেক মহিলারা আছে যে তাদের ভয়েসটা কিন্তু রেজ করতে পারে না যে আমার মেয়েটাকে আমি এই খাবারটা দিব। সেক্ষেত্রে মায়েদেরও ভূমিকা থাকবে হচ্ছে যে আপনার ভয়েসটা রেজ করবেন। মা বাবার দুজনের সহযোগিতায় কিন্তু এখানে একটা ফ্যামিলির বাচ্চা কাচ্চারা পুষ্টিকর খাবার পাবে। সেক্ষেত্রে কন্যা শিশুকে অবশ্যই আপনারা অবহেলা করবেন না। এই যে আমি আমার কথাটাই বলি, আমি মেয়ে হিসেবে কিন্তু আমার ফ্যামিলি থেকে কখনো কিন্তু ওরকম বৈষম্যের শিকার হয় নাই যে ছেলেটা পুষ্টিকর খাবার পাবে মেয়েটা পাবে না। তো সেক্ষেত্রে কিন্তু অনেক ফ্যামিলিতে কমে আসছে এটা। সবাইকেই কিন্তু সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। সেক্ষেত্রে আমার মনে হয় মানসিকতাটাই আমাদের আসল। আমাদের নেতিবাচক মনোভাব থেকে বের হয়ে আসতে হবে, আমাদের ইতিবাচক মনোভাব নিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে। নারী পুরুষের সহযোগিতায় আমাদের বাংলাদেশের উন্নয়ন হোক এবং প্রতিটা দিনই যেন নারীর হয়, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। সম্মানিত অতিথি আপনার কাছে আমার এবার শিক্ষা বিষয়ক একটা প্রশ্ন। অনেক সময় মনে করা হয় মেয়েরা বিয়ে করে অন্যের ঘরে চলে যাবে, তাই তার খুব বেশি পড়ালেখার দরকার নেই। আবার আর্থিক অবস্থা খারাপ থাকলে সবার আগে মেয়ে শিশুটির স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। মেয়েদের উচ্চশিক্ষা শেষ করতে পরিবার থেকে এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন ধরনের সহায়তা করা প্রয়োজন বলে আপনি মনে করেন? আসলে নারী শিক্ষার তো কোনো বিকল্প নেই। অনেকে আছে যে ইভেন আমি রামুতেও কিন্তু দেখি যে ভালো পাত্র পেলে মেয়েকে বিয়ে দিয়ে দেয়, সেখানেই কিন্তু পড়াশোনাটা স্টপ করে দেয়। ভালো পাত্রের সংজ্ঞাটা কি অনেকে হচ্ছে যে যারা প্রবাসী থাকে, সেক্ষেত্রে মেয়েটাকে 18 হলো নাকি কি হলো এগুলা কিন্তু দেখা হয় না। কিন্তু সেক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা আসলে বলতেই হয়। উনি কিন্তু এখন মেয়েদের শিক্ষার জন্য কিন্তু অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছেন, সেটা অবশ্যই প্রশংসার যোগ্য। এখন কিন্তু মেয়েদেরকে মাথায় এটা ঢুকিয়ে দেওয়া উচিত যে আগে অবশ্যই তার শিক্ষাটা শেষ করতে হবে এবং পাশাপাশি তাকে আত্মনির্ভরশীল হতে হবে। একটা মেয়ে যখন শিক্ষিত হবে, তার পড়াশোনা যখন সে শেষ করবে, তাকে কিন্তু কেউ আঙ্গুল তুলে কথা বলতে কিন্তু দুবার ভাববে। তো সেই বিষয়টা আমাদের মাথায় রাখা উচিত এবং আমরা কিন্তু বিভিন্ন উঠান বৈঠকে কিন্তু আমরা আমাদের মেসেজগুলো এভাবেই দিই যে অভিভাবকদেরকে আমরা বলি যে আপনার মেয়েকে যৌতুক দেওয়ার জন্য যে টাকাটা খরচ করবেন, আপনারা যৌতুক দিবেন না, ওই টাকাটা আপনার মেয়ের পড়াশোনা শেষ করার জন্য রাখেন। আর এখন তো পড়াশোনা শেষ করতে কোনো টাকা পয়সা লাগে না এবং উপবৃত্তির ব্যবস্থা আছে এবং ডিগ্রি পর্যন্ত কিন্তু অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু আছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদেরকেই এগিয়ে আসতে হবে, ফ্যামিলির যারা মা বাবা আছে ওনাদেরকেও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মেয়েরা যেন অকালেই যেন শিক্ষা থেকে ঝরে না পড়ে, সেক্ষেত্রে অবশ্যই মা বাবাকে এগিয়ে আসতে হবে এবং
পাশাপাশি একটা পরিবার আপনাকে দেখে আরেকটা পরিবার কিন্তু পরিবর্তন হয়ে যাবে, আস্তে আস্তে সমাজটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। বাংলাদেশি অর্ধেক জনসংখ্যায় কিন্তু আমরা নারী। একটা চাকা বা একটা গাড়ি চলতে গেলে 2টা চাকাই কিন্তু সমান হতে হবে, 4টা চাকা থাকলে সবগুলা চাকাই কিন্তু সমান হতে হয়। এখানে যদি একটা চাকা যদি ডাউন থাকে তাহলে ওই গাড়িটা কি ভালো মতো চলবে না। সেক্ষেত্রে নারীদেরকে শিক্ষা না দিয়ে বা স্কুল থেকে নিয়ে এসে বিয়ে দিয়ে নারীকে অন্ধকারে যদি ফেলে রাখা হয় তাহলে একটা দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়। নারী শিক্ষার মতো গুরুত্বপূর্ণ আমার মনে হয় না কোনো কিছু থাকবে, কারণ শিক্ষা শিক্ষা শিক্ষা, নারী শিক্ষা ছাড়া আসলে আমাদের দেশের উন্নয়ন সম্ভব না। এবং নারী শিক্ষার পাশাপাশি আমাদের সবাইকে কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমাদের সবাইকেই স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, এখন শুনব কৈশোরের যাত্রা, কিশোর কিশোরীর মধ্যে বৈষম্যমূলক আচরণ ও প্রতিকার নিয়ে কমিউনিটির মানুষের অভিজ্ঞতা এবং জানা অজানা দিক নিয়ে গল্প। মাঠ পর্যায় থেকে তা ধারণ করেছেন দুর্জয় দাস। শিক্ষাক্ষেত্রে বৈষম্য নিয়ে যদি আমি আপনাদের কোনো আমার এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাই, সেক্ষেত্রে আমি আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটা এক্সপেরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হলো, আমি যখন আমার এসএসসি এবং এসএসসি পরীক্ষা শেষ করেছি, তখন আমার বাসায় আমার বড় ভাই, বড় বোন এবং বাবা মা সবাই বলতো যে আমাকে বিয়ে দিয়ে দিবে, পড়ালেখা করতে হবে না, পড়ালেখা করতে হবে না, শ্বশুর বাড়িতে চলে যেতে হবে, ওখানে গিয়ে সংসার করবে। যদি পড়ালেখা করতে ইচ্ছে হয় বা হাজবেন্ড যদি রাজি থাকে, সেক্ষেত্রে হাজবেন্ডই পড়ালেখা করার সুযোগ দিবে। বাট আমি তাদেরকে একটা কথাই বুঝিয়েছি, এখনো বুঝাচ্ছি, যে আমি এখন বিয়ে করব না, আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করব, দেন কোনো জব করব, নিজের পায়ে দাঁড়াবো, সাস্টেনেবল কিছু করব। অনেক বুঝিয়েছি, বাট তারা স্টিল নাও এখনও চাচ্ছে যে তারা আমাকে বিয়ে দিয়ে দিবে। বাট আমি কিন্তু আমার সংগ্রামটা চালিয়েই যাচ্ছি। আর আরেকটা কথা হচ্ছে, এসএসসি এবং এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি খুব করে চেয়েছিলাম যে আমি চিটং ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিব। যদি চান্স হয়ে যায় আমি পড়াশোনাটা করব, সেক্ষেত্রে হয় কি আমার একটা ভালো কোনো কিছু করতে পারবো ভবিষ্যৎ জীবনে। বাট আমি আমার ফ্যামিলি থেকে সেই সাপোর্টটুকু পাইনি, এবং বাবা মা বলে দিছে যে তোমার ঢাকা বা চট্টগ্রামে গিয়ে পড়াশোনা করতে হবে না, যদি তোমার এতই পড়াশোনা করতে ইচ্ছে হয় তাহলে তোমার কক্সবাজারে পড়াশোনাটা শেষ করতে হবে। সো অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আমার চিটং ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য, অ্যাডমিশন তো দূরের কথা, আমি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল আপই করতে পারি নাই। এটা ছিল আমার খুবই খারাপ লাগার একটা বিষয়। আর একটা বৈষম্যের কথা যদি আমি বলি, সেটা হচ্ছে আমার ইমিডিয়েট বড় ভাই যিনি আছেন, তিনি হচ্ছেন একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সে সিভিল ইঞ্জিনিয়ার। সে তার ইন্টার্নিং করার জন্য সে ঢাকায় গিয়েছেন, এবং সে জানে কক্সবাজারের চেয়ে যদি ঢাকায় ইন্টার্নিং করতে পারে তাহলে তার ফিউচার লাইফের জন্য খুবই ভালো হবে। সো সে ডিসিশন নিছে যে সে ঢাকায় গিয়ে পড়াশোনা করবে। আব্বু আম্মু বাসার সিনিয়র সবাই তাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিছে যে সে ঢাকাতে গিয়ে তার ইন্টার্নিংটা কমপ্লিট করবে। বাট আমার ক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম বা ঢাকাতে সামান্য অ্যাডমিশন টেস্ট দেওয়ারও তারা পারমিশন দেয়নি। এটা ছিল মেয়েদের প্রতি একটা চরম বৈষম্য। আর আরেকটা কথা হচ্ছে, পড়াশোনা করার ক্ষেত্রে আমাদেরকে কেন সুযোগ দেওয়া হয় না, বা কেন উচ্চশিক্ষা বা বেশি পড়ালেখা করার দরকার নেই বলে সমাজের প্রত্যেকটা মানুষই মনে করে। সেক্ষেত্রে যদি আমি ছোট করে বলতে যাই, সেটা হচ্ছে ওদের প্রথম প্রায় আমাদের সমাজের 80% লোকের কথা হচ্ছে মেয়েদের বেশি পড়াশোনা করার দরকার নাই, মেয়েরা এত বেশি পড়াশোনা করে তারা কী করবে, তারা উচ্চশিক্ষা গ্রহণ করুক বা কম পড়াশোনা জানুক, তাদেরকে অবশ্যই রান্নার কাজ সামলাতে হবে, সংসার সামলাতে হবে। এটাই হচ্ছে মেন কথা। আর একটা কথা হচ্ছে, দেখা যায় যে অনেক ক্ষেত্রে হাজব্যান্ড বিয়ের পরে সাপোর্ট দিচ্ছে পড়াশোনা করার, সেক্ষেত্রে হাজব্যান্ডেরও শুনতে হয় যে বউকে এত পড়ালেখা করিয়ে কি হবে, একদিন তো বউ টপকে দিয়ে চলে যাবে। সো এগুলা হচ্ছে যে কি মানে বাস্তব জীবনের সাথে ঘটে যাওয়া কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করা। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, এখন শুনব কৈশোরের যাত্রা,
কিশোর কিশোরীর মধ্যে বৈষম্যমূলক আচরণ ও প্রতিকার নিয়ে নিউজ রিল। মাঠ পর্যায় থেকে তা ধারণ করেছেন দুর্জয় দাস। কক্সবাজার বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত একটি জেলা। এই জেলায় পড়ালেখার ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ের অংশগ্রহণ লক্ষণীয়, কিন্তু ছেলে মেয়েদের বৈষম্য যেন এক অলৌকিক গল্পের মতো, যা যুগ যুগ ধরে বহমান, আর বর্তমানেও যেন সেটি প্রতিনিধিত্ব করছে। কক্সবাজারে মাধ্যমিক পর্যায়ে পড়ালেখার সুযোগ থাকলেও তারা যখন উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিতে চায়, তখনই রাজ্যের সব মাথা ব্যথা তাদের। কক্সবাজারে নেই কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, যার কারণে তারা ঝুঁকছে চট্টগ্রাম ও ঢাকামুখী। এর ফলে মেয়েদের পরিবার তা স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না। অনেক মেয়েই অকালে পড়ালেখা থেকে ঝরে পড়ছে। এর জন্য শিক্ষা প্রতিষ্ঠানেও কিছু দায়বদ্ধতা রয়েছে। তাদের মেধাবী ছাত্রীগুলো যেন ঝরে না পড়ে, সেই দিকে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। উচ্চশিক্ষা লাভের জন্য মেয়েদের সবচেয়ে বড় বাধা হচ্ছে কক্সবাজারে পাবলিক কোনো বিশ্ববিদ্যালয় না থাকা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে টাকার অভাবে পড়তে না পারা, ও বাইরে পড়তে গেলে নিরাপত্তার বিষয় নিয়ে চিন্তিত থাকে অভিভাবকরা। প্রিয় শ্রোতা, আমাদের সঙ্গে যুক্ত থাকুন, শুনতে থাকুন শিশু ও নারী উন্নয়নে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। আজকের বিষয় কৈশোরের যাত্রা, কিশোর কিশোরীর মধ্যে বৈষম্যমূলক আচরণ ও প্রতিকার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে প্রতি শনিবার সকাল 10:05। প্রিয় শ্রোতা, আজকের বিষয় কৈশোরের যাত্রা, কিশোর কিশোরীর মধ্যে বৈষম্যমূলক আচরণ ও প্রতিকার। এ নিয়ে শুনব আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞের পরামর্শ। উম্মে সুরাইয়া আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, রামু, কক্সবাজার। এমন কোন ধরনের উদ্যোগ নিলে পারিবারিক ও সামাজিক পর্যায়ে পরিবর্তন আনা সম্ভব এবং করণীয় কি হতে পারে? পরিবারের নারী সদস্যদের প্রতি সকলের শ্রদ্ধাশীল আচরণ করা প্রয়োজন। মেয়েদের উচ্চশিক্ষা নিতে মা বাবার সহায়তা করা, ছেলে শিশুদের মতো মেয়েদের জন্য পুষ্টিকর খাবার, শিক্ষা, উন্নত চিকিৎসা, মতামত দেওয়ার স্বাধীনতা নিশ্চিত করা। প্রত্যেক স্কুলে ও বিভিন্ন সভায় এই বিষয়ে আলোচনা করা এবং কিশোর কিশোরীদের নিয়ে একটি দল গঠন করা। যদি কোনো বাড়িতে বা কোথাও এই ধরনের বৈষম্যমূলক আচরণ দেখে, তবে তাদের সাথে কথা বলা। সুপ্রিয় শ্রোতা, এখন জরুরি বার্তা শুনবেন। সন্তানের বন্ধু হন, পরিবারে তার অবস্থান নিশ্চিত করুন। তাদের সঙ্গে যেন মানসিক দূরত্ব তৈরি না হয়। তারা যেন শিক্ষক বা অভিভাবককে মন খুলে সব কথা বলতে পারে, সেই পরিবেশ তৈরি করুন। প্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন। আর কমিউনিটি পর্যায়ে আমাদের কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে পারবেন। যারা অনুষ্ঠানটি শুনেছেন, তথ্য দিয়ে সহায়তা করেছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আমাদের আজকের পর্ব, কৈশোরের যাত্রা, কিশোর কিশোরীর মধ্যে বৈষম্যমূলক আচরণ ও প্রতিকার ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে প্রতি শনিবার সকাল 10:05 শোনার আমন্ত্রণ রইল।